তোমাদের দাদাভাই বলছে তুমি সন্ধ্যা রায়ের পাঠ করো, আমি যে তুমি তাহলে রঞ্জিত মল্লিকের পাঠ করো, কারণ সন্ধ্যা রায় তো রঞ্জিত মল্লিকের সাথে বেশি বই পড়তো। এবার তোমার দাদাভাইয়ের বক্তব্যটা শোনো। রঞ্জিত মল্লিক বলতো, রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা এমন থাকতো, বড় ভাইয়ের ক্যারেক্টার থাকতো এটা করতে নেই, এমন করতে নেই, তোমাকে বড় হতেই হবে, তোমার সাথে মানাবে, তোমাকে এটা হতেই হবে, তোমাকে জয়ী লাভ করতেই হবে। এই হচ্ছে রঞ্জিত মল্লিক। আর সন্ধ্যা রায় হচ্ছে বড় বৌদি হতো, তাপস পাল হচ্ছে দেওর হতো। গরিবের সংসার, আবার একটা বাচ্চা থাকতো, নিজেদেরই খাওয়ার জুটতো না, আবার বাচ্চাটার দুধ খাওয়ানোর পয়সা থাকতো না। এইবার তাপস পাল গান গাইছে, গান গেয়ে গেয়ে পয়সা তুলছে, বা কিছু কাজ করছে, বা ফুটবল খেলছে, সে তো তাপস পালের রোল। সে তো একটা বই সিনেমার কথা, একটা না, সব মোস্ট সিনেমা তাপস পাল দেওর, সন্ধ্যা রায় কাঁদছে, আর রঞ্জিত মল্লিক জ্ঞান দিয়ে যাচ্ছে। রঞ্জিত মল্লিকের কখনো চাকরি থাকছে তো কখনো থাকছে না। রঞ্জিত মল্লিকের রোলটা পুরো তোমার রোলটা প্লে করে। আর বাচ্চাটা, আর যে ছেলেটা থাকবে রঞ্জিত মল্লিকের ছেলেই থাকে বেশি, ছেলেটা থাকে, ছেলেটা ওই যে শোভম, চেটে চেটে হরলিক্স দাও, চেটে চেটে খাবো, এই করে করে ওরা সেম প্যাটার্নের 4-5টা মুভি ওদের হিট। গুরুদক্ষিণা, বড় বৌদি, বড় বউ, তারাও বলছি, মঙ্গলদ্বীপ, ও আবার শ্বশুর থাকতো কালী ব্যানার্জি, চোখে দেখে না, সাদা চুল পুরো, এমন এমন করতো, বৌমা দুটো খেতে দেবে। তোমাদের দাদাভাই পুরো মুখস্থ হয়ে গেছে এগুলো। তাহলে রঞ্জিত মল্লিকের রোলটা কি তোমাদের দাদাভাইকে কেমন মানাবে বলো? আর কালী ব্যানার্জি সাদা চুলটা নিয়ে এরকম চোখে দেখতে পারতো না, বৌমা খিদে পেয়েছে একটু খেতে দেবে। তোমাদের দাদাভাইকে বলেছি কি, তোমাদের দাদাভাইকে এই শার্টটার উপরে বসিয়ে ফটো তুললে কেমন হবে বলো? আমি তো বলেছি, সাজেস্ট করেছি, এটা আমার মনে হয় না খারাপ হবে, ভালোই লাগবে। সন্ধ্যা রায় বলছে তুমি কম পয়সা দাও, আমাকেই কাজ করতে হবে সংসারে। দেখ, মেজো দেওয়ার বেশি পয়সা দেয়, আর মেজো বৌমার কাজ কম। এটাই তো বাস্তব, তাই না? স্বামীদের পয়সা থাকলে বউদেরও আদর হয়, পয়সা নাই আগের সিনেমা, কাজ করে খাও। আগের বাংলা সিনেমাগুলো প্যাটার্নই এরকম ছিল। বাংলা সিনেমা কেন, সব সিনেমাতেই তাই, সিনেমা নয়, বাস্তবেই তাই। ভাইকে বলতো, তাপস পালকে, তুই মন দিয়ে গানটা কর, পড়াশোনা তোকে করতে হবে না, পয়সার কথা তোকে ভাবতে হবে না, আমি তুই খালি গানটা কর। আজকে হচ্ছে মানে একে তো বাড়ি যাচ্ছে এই খুশি, আর একজন এক একটা কথা বলছে হাসতে হাসতে, আবার এক একটা কথা বলছে মানে কেঁদে। সেই সকালবেলা উঠে এসেছে, আমি গাড়িতে ঘুমালেও সে কিন্তু একটুও ঘুমায়নি, তাই এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়ার পরে। একদম কমফোর্ট জোন বলতে পারো, বসে বসেই ঘুম চলে আসবে। এই দিদিভাইয়ের সাথে আমার বেঙ্গালুরু এয়ারপোর্টে দেখা হয়েছে, আমার সাথে কিন্তু কথাও বলেছে। ভীষণ ভালো লেগেছে এই দিদিভাইয়ের সাথে কথা বলে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো তো, আমরা যেদিন ব্যাঙ্গালোর থেকে ফিরছিলাম সেদিন এই দিদিভাইও ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরছিলেন, কিন্তু এই দিদিভাইয়ের বাবা মারা গিয়েছেন আজকে। কাঁদছিল বসে বসে, তো হঠাৎ করে আমাকে বলছিল তুমি তোরা না, আমি তোমার ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে। তো দিদিভাইয়ের সাথে কথা বলেও আমার ভীষণ ভালো লেগেছে। দিদিভাই ভীষণ স্ট্রং, দেখো এতটা মনে কষ্ট নিয়েও মানে একা সব কিছু হ্যান্ডেল করে, তারপর দিদিভাইয়ের একটা বড় ছেলেও আছে, তাকে রেখে, বড় বলতে ক্লাস 10-এ পড়ে বলল, তো ওর এক্সাম চলছে, ওকে রেখে এমার্জেন্সি যেহেতু বাড়ি আসতেই হবে, তো সেই কারণে বাড়ি যাচ্ছে। তো বলছিল সব মিলিয়ে, আমি আমার কিছু কথা বলছিলাম, মায়ের কথা বলছিলাম, দুঃখ শেয়ার করছিলাম, দিদিভাইও দিদিভাইয়ের বাবা মা বা বাড়ির কথা বলছিলেন। তো ভীষণ ভালো লেগেছে এই দিদিভাইয়ের সাথে কথা বলে।
আমরা এখন এয়ারপোর্ট থেকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই হুশ করে যেই প্লেনে উঠব সেই প্লেনের সামনে। এটা কিন্তু আবার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, জানো তো। সোজাসুজি যখন প্লেনে উঠে যায় তখন কিন্তু এইরকমভাবে প্লেনগুলোকে দেখা যায় না, তবে যখনই গাড়ি বা বাস করে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে এইগুলোকে এনজয় করতে। মৌসুমী ভট্টাচার্য দিদিভাই লিখেছেন, আমি করিমগঞ্জ থেকে দেখছি, অনেক অনেক ভালোবাসা নিও আমাদের তরফ থেকে। তোমরা এমন এমন জায়গা থেকে আমাদের ব্লগ দেখো যে আমরা জীবনে হয়তো কখনো কোথাও যাইনি, যদি কখনো দেখা হয় তোমাদের সবার সাথেই ভীষণ ভালো লাগবে আমার। দিদিভাই কথা বলতে বলতে দিদিভাই চোখ দিয়ে জল পড়ছিল। আমার এত খারাপ লাগছিল দেখে যে সত্যি মানুষের জীবন কতটা আনসার্টেন হতে পারে, যে সকালবেলা যার সাথে কথা হয়েছে বা আগের দিনও যার সাথে কথা হয়েছে সেই মানুষটা আর পৃথিবীতে নেই। আর সেটা যদি হয় বাবা মার ক্ষেত্রে, তাহলে তো সেই দুঃখ রাখার মতো আর জায়গাই নেই বা বলার মতো। আমি কি বলে যে দিদিভাইকে সান্ত্বনা দেবো আমি সেটাও বুঝে পাচ্ছিলাম না। সংহিতা গিরি দিদিভাই লিখেছেন, আমি পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে বলছি, ভালোভাবে বাড়ি ফিরে সুন্দর সুন্দর দাদাকে নিয়ে ব্লগ দিও। দাদাকে নিয়ে ব্লগ দেখার জন্য তোমরা ভীষণ এক্সাইটেড হয়ে থাকো, সেটা কিন্তু তোমাদের কমেন্ট পড়ে আমি মাঝে মাঝেই বুঝতে পারি। মানে দাদা না থাকলে তোমরা আমার ব্লগ দেখো না, তাই তো? যাই হোক, দাদাভাইকে নিয়ে ব্লগ অবশ্যই দেব। মানে দাদাভাইয়ের মতো কথা শুনতে, মানে বিশেষ করে দাদাভাইয়ের কথাগুলো শুনতে তোমরা যেহেতু বেশি পছন্দ করো, দাদাভাইয়ের সাথে আমার কথা হয় না, ঝগড়া হয়, ওই ঝগড়াগুলো যেহেতু তোমরা দেখতে বেশি পছন্দ করো, অবশ্যই আমরা আমাদের ঝগড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। শাশ্বতীগিরি দিদিভাই লিখেছেন, আমি ব্যাঙ্গালোর থেকে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে ব্যাঙ্গালোরে তোমরা বর্ন এন্ড ব্রট আপ নাকি ওখানে জব সূত্রে থাকো। চলে যাও এবি উইন্ডো। আবার সেই ফ্লাইট ব্যাঙ্গালোর টু কলকাতা, বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা 10 মিনিটে আমরা পৌঁছে যাবো ব্যাঙ্গালোর টু কলকাতা। আমাদের হ্যান্ড লাগেজও জমা নিয়ে নিয়েছে কলকাতার উপরে। ঠিক আছে, আর যাওয়ার সময় ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট করেছে এই ইঞ্জিন উইংসের সামনে, এখনো ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসে পড়েছে উইংসের সামনে। সাথে আবার ওই কি আমলকির পাচনগুলো ব্যাগে নিয়ে এসছে, ফ্লাইটে বসে খাচ্ছে। কি মানুষ তুমি, সত্যি না। ফ্লাইটটাকে ট্রেন বানিয়ে দিলে তুমি আজকে। খাওয়ার পরে খেলে মুখটা একটু ভালো লাগে। আমাদের যেমন নেশা না করলে দাঁত, নেশা না করলে দাঁত শেষই করে, আমাদের এই নেশাটা করলে হজম হয়। এখন যদি ফ্লাইটে যদি হকার থাকতো ট্রেনের মতন, তাহলে এটা তুমি খাচ্ছ দেখে। কোন কুম্ভকে নিয়ে এসেছে? কুম্ভ মেলায় শুধু ঘুমায় কুম্ভ, সারাদিন বলো না। তুমি গাড়িতে ঘুমিয়েছো, গাড়িতে তুমি আমি এখানে ঘুমোইনি। শোনো, ভেলোর থেকে চেন্নাই এয়ারপোর্ট অলমোস্ট 3 আওয়ার্স বাই কার, পুরোটা 3 ঘন্টা আমার পায়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে চলে আসতো। আমি বসে আছি আর আমার থায়ের কেন আমি মাঝে মাঝে দেখিনি, আমি মাঝে মাঝে দেখিনি, তুমিও তো এরকম করে বসে বসে ভস ভস করে ঘুমাচ্ছো। আমার ঘুম পায় না নর্মালি, কিন্তু আমি কেন ঘুমাই? আমি ঘুমানোর নাটক করি। জেগে থাকলেই ফটো তুলে দাও, ভিডিও করে দাও, এইখানের ফটো তুলে দাও, ওইখানের ফটো তুলে দাও। এর জন্য আমি চুপচাপ মাথা চোখ বন্ধ। এইটা ভালো বলেছে, বেশি চালাক বেশি। বলো না
কেন তোমার দাদা ভাই বলছে ফর্সে আসছে, যেটা গায়ের রং সেটাই আসছে। আর একটু আগে সকালে গেলে খেলতে পারতাম, বিকেলে ম্যাচ ছিল। দিচ্ছ আগামী 7 দিন যদি খেলার নাম নিয়েছো আবার আমি ব্যাঙ্গালোর চলে আসবো। চলে যাও, তুমি একা একা চলে যাও। আজ কি সকালে ফ্লাইটটা আসলে ম্যাচটা খেলতে পারবে। এইটা হচ্ছে আসল কথা, ওই জন্য কালকে 2000 টাকা বেশি দিয়ে সকালে টিকিট কাটতে চাইছিল, 2000 না 3000। আমি বলছি না, আমি 11টাতেই যাবো, আমি ওই ভোরবেলা যাবো না, কারণ হচ্ছে কোনো ভিডিও করা যায় না, কোনো ফটো তোলা যায় না, পুরো অন্ধকার, আমি এখনই যাবো। আসার সময় আমরা এসেছিলাম ইন্ডিগোতে। ইন্ডিগোরই একটা ফ্লাইট ল্যান্ড করলো বেঙ্গালুরুতে, আর আমরা এখন ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তোমাদের দাদাভাইয়ের হাতের ফোড়াটাও কিন্তু ওখানে যাওয়ার পরে অনেকটাই বেড়েছিল, যেহেতু একটু টক খেয়েছিল একদিন, সেই কারণে বেড়েছিল, কিন্তু আবার সেটা টিবেট দিয়ে কমাতে হয়েছে। অনেকটাই সেরে গেছে, কিন্তু মাঝখানটা অনেকটা সাদা হয়ে রয়েছে। ব্যাস ভগবান ভগবান করে এবার ঠাকুরের নাম নিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। তোমরাও সবাই আশীর্বাদ করো ঠিকভাবে যেন বাড়ি পৌঁছাতে পারি। আজকের এই ব্লগটাতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কত দূর দূর থেকে আমার ভিডিও দেখছো। আমি নেক্সট ব্লগে চেষ্টা করব তোমাদের নাম নেওয়ার, কারণ এত দূর দূর থেকে যখন তোমরা আমাদের কমেন্ট করো বা ওই জায়গাটাতে আমরা যখন ঘুরে আসি বা থাকি, আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে থাকি যে যদি কখনো কারোর সাথে দেখা হয়ে যায় কতটা ভালো লাগবে। আর বিশেষ করে ধরো কলকাতার বাইরে যদি কখনো কারোর সাথে দেখা হয় আর যদি কথা হয়, ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয় যে এত দূরের থেকেও আমাদের ব্লগ দেখো বা আমাদেরকে চেনো, তোমরা আমাদের সাথে কথা বলো, ভীষণ ভালো লাগে। কল্পনা রয়ের দিদিভাই লিখেছেন, দিদিভাই আমি জলপাইগুড়ি থেকে তোমার ব্লগ দেখি। আমি জলপাইগুড়িতে একবার ঘুরতে গিয়েছিলাম, ভীষণ সুন্দর জায়গা। অঙ্কিতা সেন দিদিভাই লিখেছেন, আমি আলিপুরদুয়ার থেকে দিদিয়া তোমার ভিডিওটা দেখি, খুব ভালো লাগছে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসলে। একদম এর থেকে আনন্দের আর কিছু হয় না, সত্যি বাড়ির মতো আনন্দ বা বাড়ির মতো শান্তি আর কিছুতে হতে পারে না। হ্যাঁ, আমি তো ব্যাঙ্গালোর থেকে ফিরলাম, যদি আবার কখনো যাই দেখা হবে আমাদের। দেখতেই পাচ্ছ তো কোন কুম্ভের সাথে এসেছি। ওই যে ফ্লাইট চলেছে, উনি ঘুমিয়ে পড়েছে, ওঠা মাত্রই ঘুম শুরু হয়ে যায়। হাফ রাস্তা চলে এসেছি, এখন আমাদের খাবার দিয়েছে, যদিও পেটে একদমই জায়গা নেই এগুলো খাওয়ার মতো, তাই ওখানে বসে বসে ভাবছিলাম ওগুলো না খেয়ে এখানে এসে খেলেও হতো। ভীষণ ভালো লাগছিল খেতে, কিন্তু ওই পেটে জায়গা নেই যেহেতু যত ভালো খাবারই থাক খেতে আর ভালো লাগে না। এখানে একটা মালাই কুলফির মতো দিয়েছিল, যদিও মালাই নয়, ওটা চকলেট দেওয়া ছিল উপরে, কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। যাচ্ছি আর ভাবছি আরশির কথা। জানো তো, মেয়েটা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাড়িতে। আমারও শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ওকে একটু কোলে নেব। বাড়িতে থাকলে কিন্তু কোলে নিতে পারি না, কিন্তু ওই বকতে বকতে সারাদিন কেটে যায় আর কি। কিন্তু 2 দিন 3 দিন মেয়েটাকে ছাড়া কাটিয়ে দিলাম, ভাবতেই কীরকম অবাক লাগছে। যদিও তোমাদের দাদা ভাই আছে, কিন্তু তাও মেয়েটাকে ভীষণ মিস করছি, সন্তানই হয়। ওটা খাওয়ার পর কিন্তু আমাদের আবার কফিও দিয়েছিল। আমি কফিটা খাচ্ছিলাম কারণ আমার মাথা যন্ত্রণা করছিল। ওই সকালবেলা একটু গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েছি। আর মাইগ্রেনের প্রবলেম যাদের আছে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে কী পরিমাণে কষ্ট হয়। বেশি নয়েজে যাওয়া যায় না, বেশিক্ষণ রোদে থাকা যায় না, এসব জায়গাতে থাকলেই ভীষণ পরিমাণে মাইগ্রেনের যন্ত্রণা উঠে যায়। আর সে যে কী যন্ত্রণা যার নেই সে বুঝবে না। যাই হোক, আজকের এই ব্লগটুকুকে এইখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও
এখন আমরা কলকাতাতে ল্যান্ড করব। পরের ভিডিওতে দেখাবো যে আরশিকে কিভাবে আমরা সারপ্রাইজ দিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এসে পড়েছি আমার কলকাতায়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ আসা অবধি আমাদের জন্য সবাই ওয়েট করো। কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।